আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আমরা সবাই একটি কথা জানি যে সময় পরিবর্তনশীল। সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবেশ পরিস্থিতি বদলে যায়। তেমনি যে আমাদের দেশে যেগুলো আইন আছে সেই আইনগুলো পরিবর্তনশীল, কারণ আইন সময়ের পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিস্থিতি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আইনগুলো সাধারণত বদলি হওয়া দেখা যায়। ইন্ডিয়ান পার্লামেন্টে আইনগুলো মাঝে মাঝে সংশোধন করা হয়। তো আজকে আপনাদের সম্মুখে একটি টপিকস নিয়ে এসেছি যে রিসেন্টলি ইন্ডিয়ান পার্লামেন্টে ইন্ডিয়ার হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি আমাদের ভারতবর্ষে প্রচলিত তিনটি প্রধান আইন, সেই আইনগুলো পরিবর্তন করার জন্য বিল উত্থাপন করেছেন এবং পরবর্তী সময়ে সেটা পার্লামেন্টের কামকাজ করার পর সেই বিলগুলো আইনে রূপায়িত হবে। তো সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা, আমার টেবিলে আমার সম্মুখে তিনটি আইন রয়েছে, সেটা আপনারা দেখুন। ইন্ডিয়ান প্যানেল কোড 1860, সেই কিতাবটির ভারতীয় দণ্ডবিধি আইন, সেই কিতাবটির দাম হয়েছে 2300 টাকা দিয়ে এই কিতাবটি আমি কিনেছিলাম। এবং এখানে আমার রয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1973, ফৌজদারি কার্যবিধি আইন। এখানে দুইটা ভলিউম রয়েছে, সেই কিতাবের দাম হয়েছে 4500 টাকা। এবং এখানে রয়েছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, ভারতীয় সাক্ষ্য আইন। তো এখানেও দুটা ভলিউম রয়েছে, এই দুইটি পার্টের দাম হলো 4800, দ্যাট মিনস 4800 টাকা। তো এই তিনটি আইনের বই আমি মিনিমাম 12,000 টাকা দিয়ে আমি ক্রয় করেছিলাম। তো আমি একজন ছোট্ট অ্যাডভোকেট, গতিকে অনেকের কাছে হয়তো দুইটি সেট বা তিনটি সেট থাকে, আমার কাছে একটি সেট আছে। আমি তিনটি বই এবং এখানে 5টি বই দেখা যাচ্ছে, আমি মিনিমাম 12,000 টাকা দিয়ে আমি পারচেস করেছিলাম। তো আইন পরিবর্তন হওয়ার লগে লগে এই তিনটি আইন এখন চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এই আইন এখন দরকার অতটুক হবে না, তবে রেফারেন্স বুক হিসাবে আমার লাইব্রেরিতে থেকে যাবে। তো মনের ভিতরে একটি দুঃখ যে আইনটি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমারও নতুন আরও আইনি কিতাব কেনার প্রয়োজন হয়ে দাঁড়াবে। যদি আইনটা সংশোধন না হতো তাহলে এই কিতাব দিয়ে আমি চলতে পারতাম। তো যাই হোক, তো মেন কথাতে আসছি যে তিনটি আইন এখানে রিপ্লেস করা হবে। আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড, এভিডেন্স অ্যাক্ট 1872, এই তিনটা আইন এখানে রিপ্লেস করা হবে। তো আইপিসি যেটা আছে, ভারতীয় দণ্ডবিধি আইন, ইন্ডিয়ান পেনাল কোড, সেই আইনটির নতুন নাম হবে ভারতীয় ন্যায় সংহিতা 2023। এবং সিআরপিসি আমার কাছে এখানে আছে, এই আইনটির নতুন নাম হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 হবে। এবং এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইন, এই আইনটার নতুন নাম হবে ভারতীয় সাক্ষ্য বিল 2023। তো ইন্ডিয়ার যিনি গৃহমন্ত্রী আছেন রেসপেক্টেড অমিত শাহজি, এই তিনটি আইন রিপিল করার জন্য উনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পরামর্শ করেছিলেন। অমিত শাহ বলেছেন যে অনারেবল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজের কাছ থেকে কনসালটেশন পরামর্শ নেওয়া হয়েছে, বিভিন্ন ল ইউনিভার্সিটিস থেকে পরামর্শ নেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টার এবং গভর্নর থেকে পরামর্শ নেওয়া হয়েছে, এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এগুলো পরামর্শ নেওয়া হয়েছে। এবং পরামর্শ নেওয়ার পর সেই আইনগুলো বাতিল করার জন্য প্রস্তাব উত্থাপন করেছে।
এবং দেখা গেছে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি 22 প্রভিশন রিপিল করা হয়েছে। আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের যেটা 22 এখানে সেকশন আছে, সেই 22 সেকশন রিপিল করা হবে, অ্যানাল এবং বাদ দেওয়া হবে। এবং চেঞ্জেস 175 সেকশন, এই আইনটি 175টি ধারাকে চেঞ্জ করা হয়েছে এবং নতুন করে 8টি ধারা সংযোজন করা হয়েছে। টোটাল সেকশন থাকবে 356। এটা হলো আইপিসির কথা। এবং এই আইপিসিতে ভারতীয় দণ্ডবিধি আইনে সেডিশন, রাষ্ট্রদ্রোহর এখানে প্রভিজন রয়েছিল সেকশন 124। তো এই রাষ্ট্রদ্রোহর সেকশন যেটা হয়েছিল সেডিশন, টোটালি আপনার রিপিল করা হয়েছে, নতুন করে সংযোজন করা হয়েছে অফেন্সিস এগেইনস্ট স্টেট। তারপর সেকশন 150 অ্যাক্ট ইন্ডেঞ্জারিং সোভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এগুলো অফেন্স হবে। এবং নতুন করে সংযোজন করা হয়েছে মব লিঞ্চিং, দলবদ্ধ আক্রমণ, যেটা আমাদের ভারতবর্ষে বর্তমান খুবই হয়ে আছে। তো এই মব লিঞ্চিংটি নতুন আইনে সংযোজন করা হয়েছে। কোনো ব্যক্তি যদি মব লিঞ্চিংয়ের মামলায় দোষী সাব্যস্ত হয় তাহলে ওনার 7 বছর থেকে এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে। তারপর আসছি সিআরপিসি, এখানে ক্রিমিনাল প্রসিডিউর কোড 1973 অথবা ফৌজদারি কার্যবিধি আইন। নতুন আইনটির নাম হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেটা নতুন নাম হবে। এখানে 9টি সেকশন রিপিল করা হয়েছে এবং 160 প্রভিজন এখানে চেঞ্জ করা হবে এবং 9টি নতুন ধারা সেই সিআইপিসিতে সংযোজন করা হয়েছে এবং টোটাল 533 সেকশন এখানে থাকবে। তারপর আসছি আপনার ভারতীয় সাক্ষ্য বিল। আগে আমরা বলেছিলাম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এখন বলা হবে ভারতীয় সাক্ষ্য বিল, দ্যাট মিনস সাক্ষী। তো এখানে 5টি ধারা, এই আইনের 5টি ধারা রিপিল, বাদ দেওয়া হয়েছে এবং 23 যেটা সেকশন 23, সর্বমোট 23 সেকশন এখানে পরিবর্তন করা হয়েছে এবং নতুন একটি সেকশন এখানে সংযোজন করা হয়েছে। টোটাল সেকশন থাকবে 170। নিউ প্রভিজন আন্ডার আইপিসি, এই আইপিসিতে কিছু কিছু নতুন প্রভিজন ধারা সন্নিবিষ্ট করা হয়েছে। সেকশন 109 অর্গানাইজড ক্রাইম, 4-5 জন লোক মিলে যদি কোনো অপরাধ করে সেটাকে অর্গানাইজড ক্রাইম হিসাবে বিবেচিত হবে। সেকশন 110 পেটি অর্গানাইজড ক্রাইম অর অর্গানাইজড। সেকশন 111 অফেন্সেস টেররিস্ট অ্যাক্ট ইন জেনারেল, সন্ত্রাসবাদীর কার্যে জড়িত হলে সেটাকে নতুন আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেকশন 150 অ্যাক্টস ইন্ডেঞ্জারিং সভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতের তৃতীয়বোধ, সার্বভৌমত্ব, এইগুলোর ক্ষেত্রে যদি কোনো কেউ অপরাধ করে সেটা নতুন করে সন্নিবিষ্ট করা হয়েছে। এবং সেকশন 302 পুরনো আইনে 302 302 ধারায় হত্যার মামলার শাস্তির বিষয়ে উল্লেখ করা ছিল। এখন এই নতুন আইনে 302 302 ধারায় স্ন্যাচিং এর প্রভিজন এখানে দেওয়া হয়েছে। স্ন্যাচিং আমার একটি বস্তু কেউ যদি জোর করে থাপ মারে, জবরদস্তি নিয়ে চলে যায় এবং সিজ করে, সেটাকে স্ন্যাচিং বলা হবে। তারপর নতুন কিছু প্রভিজন এখানে দেওয়া হয়েছে। এক্স পার্টি ট্রায়াল অ্যান্ড কনভিকশন অফ ফিউগিটিভস। এখন দেখা যাচ্ছে যে ভারতবর্ষ থেকে কিছু লোন, ব্যাংকের টাকা বা সম্পদ নিয়ে বা কিছু অপরাধী লোক ভারতবর্ষ থেকে পালিয়ে অন্য রাষ্ট্রে অবস্থান করেছেন, যেমন বিজয় মালিয়া, মেহুল চকসি, তারপর আছে আপনার আইপিএলের ললিত মোদি এবং দাউদ ইব্রাহিম। এই ধরনের কিছু ভারতীয় লোক ওনারা দেশ থেকে পালিয়ে বিদেশে রয়েছেন এবং এই যদি এরকম ধরনের ফিউগিটিভস লোক থাকে
সেই পালিয়ে যাওয়া লোকগুলোর বিচার এক্সপার্টি ট্রায়াল হবে এবং একপক্ষীয়ভাবে বিচার হবে এবং তেনাদেরকে কনভিকশন দেওয়ার প্রভিজন নতুন আইনে দেওয়া হয়েছে। জিরো এফআইআর, এখানে দেখা গিয়েছে যে জিরো এফআইআর ঘটনার এলাকায় সাধারণত এজাহার দাখিল করা হয় এবং জিরো এফআইআর সিস্টেম থাকার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় থেকে এফআইআর এজাহার দাখিল করা যেতে পারে এবং এই জিরো এফআইআর প্রভিজন হওয়ার পর ভারতবর্ষের যে কোনো থানায় পুলিশ স্টেশনে যদি এজাহারটা দাখিল হয় সেখানে রেজিস্টার হবে এবং উইথিন 15 ডেজের ভিতরে যেই জায়গায় ঘটনাটা সংঘটিত হয়েছে সেই লোকাল পুলিশ স্টেশনে এজাহারটাকে ট্রান্সফার করে দিতে হবে। সেটা হলো জিরো এফআইআর প্রভিজন। এটা আগের আইনে ছিল না, নতুন আইনে সেটা সন্নিবিষ্ট করা হয়েছে। এবং তারপর দেওয়া হয়েছে ডিমড স্যাংশন টু প্রসিকিউট সিভিল সার্ভেন্টস পুলিশ অফিসার্স ফেইলার টু রেসপন্ড উইথিন 120 ডেজ। সিভিল সার্ভেন্টস এবং পুলিশ অফিসার যিনারা বিভাগীয় কর্তৃপক্ষ এবং হাই অথরিটির যদি কোনো অর্ডার তেনারা না মানে তাহলে অথবা 120 ডেজের ভিতরে যদি কোনো রিপ্লাই না দেয়, রেসপন্ড না করে, তাহলে সেনাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য নতুন আইনের প্রভিজন রাখা হয়েছে। ডেজিগনেশন অফ এফআইআর, কেস ডায়েরি, চার্জশিট, জাজমেন্ট, ডিজিটাইজেশন অফ এফআইআর, এখন থেকে এজাহার, কেস ডায়েরি, চার্জশিট ফাইলিং ইত্যাদি সমস্ত ডিজিটালের মাধ্যমে করা হবে এবং ভিডিওগ্রাফি, ভিকটিম অফ সেক্সুয়াল ক্রাইমের যেগুলো ভিকটিম রয়েছে তাদেরকে স্টেটমেন্ট ভিডিওগ্রাফির জরিয়তে নেওয়া হবে এবং পানিশমেন্ট অল টাইপস অফ গ্যাং রেপ 20 ইয়ার্স অর লাইফ ইমপ্রিজনমেন্ট। আগে দেখা গিয়েছিল যে দলবদ্ধ ধর্ষণ ছিল না, বর্তমান গ্যাং রেপ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা দিনে আমাদের ভারতবর্ষে বেড়ে গেছে। তবে এই দলবদ্ধ গ্যাং রেপের যদি ঘটনা হয়েছে 20 ইয়ার্স জেল হতে পারে অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এর প্রভিজন নতুন আইনে সন্নিবিষ্ট করা হয়েছে। চার্জশিট মাস্ট বি ফাইলড উইথিন 90 ডেজ। একটি অপরাধ সংগঠিত হওয়ার পর পুলিশে 90 ডেজের ভিতরে চার্জশিট দেওয়ার জন্য আদালতে বাধ্য, সেই বিষয়টি নতুন আইনে সন্নিবিষ্ট করা হয়েছে এবং যদি পুলিশ 90 ডেজের ভিতরে চার্জশিট দাখিল না করতে পারে তাহলে কোর্ট থেকে আরও 90 দিন সময় নিতে পারবে এবং উইথিন 180 ডেজের ভিতরে আদালতে চার্জশিট দেওয়ার জন্য বাধ্য থাকবে এবং চার্জশিটটি পাওয়ার পর আদালতে উইথিন 60 ডেজের ভিতরে আপনার ট্রায়াল স্টার্ট করার জন্য বাধ্য থাকবেন এবং জাজমেন্ট প্রোনাউন্স। দেখা যাচ্ছে যে জাজমেন্টে একটি মামলায় শুনানি হওয়ার পর দীর্ঘদিন ধরে জাজেরা জাজমেন্ট দিচ্ছে না এবং নতুন সিআরপিসিতে প্রভিজন রাখা হয়েছে যে একটি মামলার শুনানি হওয়ার পর 30 দিনের ভিতরে জাজমেন্ট দিতে লাগবে। সেই বিষয়টি নতুন আইনে সন্নিবিষ্ট করা হয়েছে। সিআরপিসি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-তে সন্নিবিষ্ট করা হয়েছে এবং ফরেন্সিক টিম টু ভিজিট ক্রাইম সেন্স, একটা অপরাধ সংগঠিত হওয়ার পর সেই ঘটনায় আগে ফরেন্সিক টিম যাওয়া দেখা যায়নি, কিন্তু বর্তমান নতুন আইনটা কার্যকরী হওয়ার পর ফরেন্সিক টিম ঘটনাস্থলীতে যাবেন এবং পরিদর্শিত করবেন এবং এফএসএল যেটা এনডিপিএস অ্যাক্ট, ড্রাগস, ভাং, গাঞ্জা এগুলোর কেসে এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, এই এফএসএল এর ডিস্ট্রিক্ট লেভেলে সেটা স্থাপন করা হবে এবং সেপারেট প্রভিজন ফর পেনালাইজিং রেপ অফ উইমেন ফর ফলস প্রিটেক্সট অফ ম্যারেজ জব, কাউকে বিয়ার প্রলোভন এবং কর্মসংস্থাপন দেওয়ার প্রলোভন দিয়ে যদি রেপ করে তাহলে সেটাকে সেপারেটভাবে সেটাকে পানিশমেন্ট দেওয়ার প্রভিজন এই নতুন আইনে সন্নিবিষ্ট করা হয়েছে।
সেপারেট প্রভিজন ফর সেইন মোবাইল স্ন্যাচিং অ্যান্ড সিমিলার মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটিস। কেউ যদি স্ন্যাচিং করেছে, কোনো বস্তু জোর জবরদস্তি কেড়ে নিয়ে চলে গিয়েছে, এবং সেইন এইরকম ধরনের বস্তু যদি স্ন্যাচিং মানে বলপূর্বকভাবে নিয়ে যাচ্ছে এবং সেগুলাকে অন্য ধারায় তিনাদেরকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, এবং ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডর ব্যবস্থা এখানে রয়েছে। এবং কনসার্ন গভর্নমেন্টে ডেথ পেনাল্টি একজনের যদি শাস্তি হয়েছে তাহলে সেই ডেথ পেনাল্টি কমিউটেড টু লাইফ টার্ম, মৃত্যুদণ্ড হয়েছে এবং মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়ার প্রভিজন সরকারের থাকবে। এবং লাইফ টার্ম, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই লাইফ টার্ম যদি কেউ হয়েছে সেটা কমিউটেড টু 7 ইয়ার, 7 বছর পর্যন্ত সেটা হ্রাস করে দিতে পারবে। এবং যার 7 ইয়ার্স জেল হয়েছে, যদি সরকারের ইচ্ছা করে তাহলে সেটা 3 বছর জেল কমিয়ে দিতে পারে। দ্যাট মিনস কমিটেড টু 3 ইয়ার্স, 7 বছর থেকে 3 বছর জেল কমানোর ক্ষমতা সরকারে থাকবে। এই ছিল থুলমূলভাবে এই 3টি আইনের কিছু নতুন নতুন ধারা সন্নিবিষ্ট, সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।